তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে 267 নম্বর পেজ এবং 290 নম্বর পেজ নিয়ে সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ এর সমাধান দেবো। তো এর আগে যারা আমার প্রিভিয়াস সেটগুলো দেখে আসোনি, অর্থাৎ ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপারে যারা ভৌত বিজ্ঞানের আগের সেটগুলো দেখে আসোনি, তারা সেটগুলো দেখে আসবে এবং আমি ওপরে আই বাটনে এর লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও এর লিঙ্ক দিয়ে দেবো এবং আমি তোমাদের জন্য আলাদা করে 2025 সালের প্লেলিস্টও তৈরি করে দিয়েছি। তোমরা সেই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো কোন কোন সেটগুলো করানো হয়ে গেছে। তো বেশিরভাগই আমাদের সেট করানো হয়ে গেছে। তো আমরা এই এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ফিজিক্যাল সায়েন্সের তোমাদের সমাধান দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখবে, শেয়ার করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে যে প্রথম যে কোশ্চেন, সেই প্রথম কোশ্চেন অর্থাৎ পেজ নাম্বার 267 পেজ, সেই 267 পেজের প্রথম প্রশ্ন আলোচনা করা যাক। 267 পেজের যে প্রথম প্রশ্নটা দিয়েছে, নিচের কোন গ্যাসটির ওজোন স্তরকে ক্ষয় করে না। তো কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না, এটা হয়ে যাবে তোমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটা ওজোন স্তরকে কোনো ক্ষয় করে না, বোঝা গেছে। তারপরে এনও ক্ষতি করে, N2 ক্ষতি করে এবং তোমাদের সিএফসিও একে ক্ষতি করে, বোঝা গেছে। আচ্ছা, 2 নম্বরের যে প্রশ্নটা বলেছে আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় কোন উষ্ণতায়। তো এটা তোমাদের সঠিক অ্যান্সার যাবে, দেখো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 0 কেলভিন উষ্ণতায়। আচ্ছা, তার পরের যে প্রশ্নটা দিয়েছে, তার পরের প্রশ্নটা কত বলেছে? 1.3 প্রশ্ন, N2 গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্বের গ্যাসটি কী? আচ্ছা, N2 গ্যাসের বাষ্প ঘনত্ব কত? তো বাষ্প ঘনত্ব আমাদের জানার দরকার নেই, আমরা এখানে কি করে নেবো? N2 গ্যাসের আমরা আণবিক গুরুত্ব বের করে নেবো। তাহলে 14 দুগুণে কত হয়ে যাবে? 28 হচ্ছে আণবিক গুরুত্ব। তো এখানে আমরা যোগ করে দেখব কোন যৌগটির আণবিক গুরুত্ব 28 হয়। দেখো, নাইট্রোজেন কত? নাইট্রোজেনের হচ্ছে আমাদের এখানে 14 এবং অক্সিজেনের কত? 16। তো এটা হবে না। আচ্ছা, কার্বনের কত? কার্বনের হচ্ছে 12 এবং অক্সিজেনের কত হচ্ছে 16। তাহলে 16 12 28। তাহলে এখানে কার্বন মনোঅক্সাইড হয়ে যাবে CO। সঠিক অ্যান্সার হয়ে যাবে 28, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 1.4, তাপ পরিবাহিতার একক কি? তাপ পরিবাহিতার একক হচ্ছে ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। নেক্সট 1.5-এর প্রশ্ন, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে কোনো যদি বস্তুকে আমরা রাখি, তাহলে তার প্রতিবিম্বটি কী হবে? প্রতিবিম্বটি আমাদের সৎ হয়ে যাবে, সৎ এবং অবশীর্ষ হবে, বোঝা গেছে, সৎ এবং অবশীর্ষ হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 1.6, কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়। তো এখানে 1.6-এরটা একটু বলে দিই। তো 1.6 এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বাড়বে। তাহলে লাল আলোর জন্য ফোকাস দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি হবে। আচ্ছা, 1.7, পরিবাহের রোধ এবং সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে তাপ কত হবে। তো আমরা জানি 1.7-এর যদি আমরা অ্যান্সার করি, এইচ ভ্যারিসেস আই স্কোয়ার আর আর টি। তো এখানে আর আর টি যদি ধ্রুবক থাকে, আইটাকে দ্বিগুণ করলে 2-এর স্কোয়ার কত হবে? 2-এর স্কোয়ার হয়ে যাবে 4। তার মানে এখানে তাপ কত গুণ বাড়বে? তাপ হচ্ছে 4 গুণ বাড়বে। আচ্ছা, নেক্সট তারপরের যে প্রশ্ন 1.8 প্রশ্নটা কি বলেছে? 1.8 বলেছে ওহমীয় পরিবাহিক লেখচিত্র কোনটি? তো ওহমের পরিবাহীর ক্ষেত্রে আমরা কি জানি? তো সেটা মূলবিন্দুগামী সরলরেখা হয়, যেটা ওহমিক পরিবাহী সেটা হয় মূলবিন্দুগামী সরলরেখা। তো আইভি লেখচিত্র অপশান ডি এর সাথে সমান হবে। আচ্ছা, 1.9টা, একটি আলফা কণায় নিউটন সংখ্যা কটি? তো আলফা কণার যদি আমরা আঁকি তাহলে 2 আলফা 4, তার মানে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, ভর সংখ্যা 4। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি, 4 - 2 = 2, এইটা হয়ে যাবে নিউটন সংখ্যা। তাহলে কটি নিউটন সংখ্যা হয়ে যাবে? 2টি হয়ে যাবে নিউটন সংখ্যা। আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা কত বলেছে? এটা 1.10, কোনটি পর্যায়গত ধর্ম নয়। তো চৌম্বকত্ব, তেজস্ক্রিয়তা এগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 11-র প্রশ্নটা, নিচের কোন জোটটি সমযোজী বন্ধন তৈরি করে? তো কাদের মধ্যে আমরা সমযোজী বন্ধন দেখতে পাই? তো কার্বন, লাস্ট কক্ষপথে এখানে সোডিয়াম একটা আছে, ক্লোরিনকে দিয়ে দিবে, ঠিক আছে। কার্বনের লাস্ট কক্ষপথে 4টে এবং হাইড্রোজেন আছে, মানে এখানে হচ্ছে এরা সমযোজী বন্ধন তৈরি করবে। আচ্ছা, 12টা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশুদ্ধকরণের সময় অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? তো অ্যানোড আমরা যেটা ব্যবহার করব সেটার ক্ষয় হবে, আমরা তো বিশুদ্ধ জিনিসকে ক্ষয় করতে পারি না, সেই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে অবিশুদ্ধ কপার দণ্ড। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অবিশুদ্ধ কপার দণ্ডকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। আচ্ছা, 13 দাগের প্রশ্ন, কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোফুসাইড দ্রবণ বেগুনি হয়ে যায়?
তো H2S গ্যাসের সংস্পর্শে, অপশান ডি সঠিক আনসার। কোন গ্যাসের সংস্পর্শে? H2S গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণ কী হয়ে যাবে? বেগুনি হয়ে যাবে। আচ্ছা নেক্সট 14 প্রশ্নটা, প্রদত্ত সংকর ধাতুগুলির মধ্যে কোনটিতে তামা থাকে না? তো স্টিলে তামা থাকে না, সঠিক আনসার অপশান সি স্টেনলেস স্টিলে তামা থাকে না। আচ্ছা নেক্সট যে 15 প্রশ্নটা কি বলছে? ভিনিগার উপস্থিতিতে কার্যকারীমূলক কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড মানে এখানে অ্যাসিড গ্রুপ আছে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা তারপরের প্রশ্ন বিভাগ খ। বিভাগ খ এর প্রশ্ন কি বলেছে? বায়োগ্যাসের একটি ব্যবহার। তো বায়োগ্যাসের একটি ব্যবহার কি? বায়োগ্যাসের একটি ব্যবহার হচ্ছে জ্বালানি হিসাবে। কি হিসাবে? এটা আমি লিখে দিচ্ছি এখানে, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। বোঝা গেছে বায়োগ্যাস কি হিসাবে ব্যবহার করা হয়? জ্বালানি। আচ্ছা 2.2 ফায়ার আইস কি? এটা হচ্ছে 2.1। তো 2.2 মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে, এর সংকেত হচ্ছে 4CH4.23H2O। এটাই হচ্ছে ফায়ার আইসের সংকেত। তাহলে মিথেন হাইড্রেটকে আমরা কি বলি? ফায়ার আইস বলি। এর সংকেত হচ্ছে 4CH4.23H2O। আচ্ছা নেক্সট কি জৈব গ্রিনহাউস গ্যাস কি? জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন CH4। 2.3 সত্য মিথ্যা লিখতে বলেছে। 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 কেলভিন অপেক্ষা বড়। হ্যাঁ, সেলসিয়াস থেকে যদি আমরা কেলভিনে করতে যাই, এর সাথে আবার 273 যোগ করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 300 তো এটা হয়ে যাবে 573 কেলভিন। তো 573 কেলভিন অবশ্যই 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি, তাহলে এটা হয়ে যাবে সত্য। এটা কি হয়ে যাবে? সত্য। নেক্সট আমাদের 2.4 যে প্রশ্নটা বলেছে, 2.4 W/M রাঠিতে এম এর একক কী হবে? তো এই কোশ্চেনটা আমি আগের দিনেও করিয়েছিলাম। তো দেখো W/M এই যে রাশিটা কার সাথে সমান? PV = NRT। যদি সমীকরণ আমরা দেখি, তাহলে এই যে এখানে আমরা বলতে পারি W/M এইটা ইকুয়াল টু মোল সংখ্যার সাথে সমান। কার সাথে সমান? মোল সংখ্যার সাথে সমান। বোঝা গেছে? আচ্ছা তাহলে এম এই ওপরটাকে আমরা কি লিখতে পারি? গ্রাম। আর নিচেরটা হচ্ছে এম, এইটাকে আমরা লিখতে পারি মোল। তাহলে এম ইকুয়াল টু হয়ে যাবে তোমার গ্রাম মোল ইনভার্স। গ্রাম মোল ইনভার্স। তাহলে এম এর যে ইউনিট, এম এর ইউনিটটা হয়ে যাবে গ্রাম মোল ইনভার্স। পাতি কোশ্চেন। আচ্ছা অথবাটা কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তো এটা হয়ে যাবে উচ্চ উষ্ণতা। এটা হয়ে যাবে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। উচ্চ উষ্ণতা আর হচ্ছে নিম্ন চাপ। নিম্ন চাপ। বোঝা গেছে? উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আচ্ছা দ্বিধাতব পাতের একটি ব্যবহার। 2.5 পাতি কোশ্চেন ফায়ার অ্যালার্ম তৈরি করতে। আর 2.5 দ্বিধাতব পাতের একটি ব্যবহার ফায়ার অ্যালার্ম। বোঝা গেছে? কোথাও আগুন লাগলে যে সংকেতটা আমরা শুনতে পাই যে ফায়ার অ্যালার্মের সাহায্যে, সেখানে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। আচ্ছা একটি দর্পণকে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, তাকে যদি জলে ডোবায় ফোকাস দূরের কোনো পরিবর্তন হবে না। কেন? আমরা দর্পণের ক্ষেত্রে F=R/2, যেহেতু জলে ডোবালে বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয় না, তার মানে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, তাকে যদি আমরা জলে ডোবাই ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে অ্যান্সার যাবে কোনো পরিবর্তন। কোনো পরিবর্তন হবে না। মাথায় ঢুকেছে? কোনো পরিবর্তন হবে না। আচ্ছা 2.7 কোন ধরনের লেন্স দ্বারা হস্যদৃষ্টি প্রতিকার? হস্যদৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পাবে, দূরের দেখতে হবে না। তার মানে এটা অবতল। কোন লেন্স ব্যবহার করবো আমরা? অবতল লেন্স ব্যবহার করব। মাথায় ঢুকেছে? কোন লেন্স ব্যবহার করবো? অবতল লেন্স। আচ্ছা প্রিজমে সাদা আলো বিচ্ছুরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? তো এটা বেগুনি। এটা হয়ে যাবে বেগুনি বর্ণের। কোন বর্ণের? বেগুনি বর্ণের চ্যুতিটা সবচেয়ে বেশি হবে। আচ্ছা 2.8 কোশ্চেন কি বলছে? বাইরের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলিকে কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল। সমান্তরালেই যুক্ত থাকে বলে সবার ক্ষেত্রে আমরা উজ্জ্বলতাটা একই পাই। যদি শ্রেণীতে যুক্ত থাকতো তাহলে উজ্জ্বলতাটা কমে যেত। আচ্ছা সিএফএল লাইটের একটি ক্ষতিকার প্রভাব। দেখো সিএফএল লাইটের একটি ক্ষতিকার প্রভাব হচ্ছে সিএফএল লাইটে পারদ থাকে। কি থাকে এখানে? সিএফএল লাইটে পারদ থাকে, এবং যদি এই লাইটটা ভেঙে যায় তাহলে আমাদের মানুষ এবং পরিবেশের ক্ষতি করবে। বোঝা গেছে? পারদজনিত যে দূষণটা ঘটে সেই দূষণটাই করবে সিএফএল লাইট যদি ভেঙে যায়। আচ্ছা নেক্সট প্রশ্ন 2.9 ফ্লেমিংয়ের বামহস্ত নীতি প্রযুক্ত এমন একটি যন্ত্রের নাম কী হবে? এমন একটি যন্ত্রের নাম হয়ে যাবে বাল্যচক্র। কী হয়ে যাবে? বাল্যচক্র। বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে 2.10। 2.10 যে প্রশ্ন বলছে 92U238 এখান থেকে 92U238 থেকে একটা বিটা কণা বেরিয়ে গেছে। তাহলে বিটা কণা নিঃসরণের যে মৌলটি তুলনায় তার পারমাণবিক সংখ্যা, আমি যদি এক্স মৌল উৎপন্ন হয়,
বিটা যেহেতু -10 তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাবে 93, 238। তাহলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 93, 1 একক বেড়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 93। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট হচ্ছে আমাদের ম্যাচিং দিয়েছে। তো ম্যাচিংয়ের মধ্যে বলেছে একটি সন্ধিগত মৌল। তো এটি সন্ধিগত মৌল হয়ে যাবে নিকেল। তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা, এটা ক্লোরিন হয়ে যাবে, ক্লোরিন। অপশান, এটা যে দুটোই অপশান সি আছে, এটা ডি হবে, ক্লোরিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। স্টিলের উপস্থিত অধাতু। তো স্টিলে কী অধাতু থাকে? তো স্টিলে কার্বন থাকে, কার্বন অধাতু। খুব কম পরিমাণে কার্বনটা থাকে। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কি? জিঙ্কে। শুধু জিঙ্ক নয়, আয়রনও নিষ্কাশন করা হয় এবং লেডও নিষ্কাশন করা হয়, পিবি। আচ্ছা, তার পরের প্রশ্ন কি বলেছে? জলীয় হাইড্রোজেন ক্লোরাইডের কোন ধরনের বন্ধন বর্তমান? তো এটা হয়ে যাবে তোমাদের সমযোজী বন্ধন। কি বন্ধন এটা? সমযোজী, সমযোজী। বোঝা গেছে? আচ্ছা, তড়িৎ পরিবহন করলে আনিত হয় না কারা? এটা হয়ে যাবে ধাতু। তো যে কোনো একটা ধাতুর তোমরা উদাহরণ দিয়ে দিতে পারো। রূপা, AU দিয়ে দিতে পারো, AG দিয়ে দিতে পারো, যে কোনো একটা লিখে দিতে পারো। আচ্ছা, 2.13 তড়িৎ বিশ্লেষণ পক্ষে AC তড়িৎ ব্যবহার করা যেতে পারে? এটা হয়ে যাবে মিথ্যা। ডিসি ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? ডিসি ব্যবহার করা হয়। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। আমরা কী ব্যবহার করতে পারি? ডিসি। কী ব্যবহৃত হবে? ডিসি ব্যবহৃত হবে, ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ। আচ্ছা, নেক্সট 2.14 অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কী ব্যবহার করা হয়? পোড়া চুন, CaO ব্যবহার করা হয়, পোড়া চুন। নেক্সট হচ্ছে বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? তো নাইট্রিক অ্যাসিড, HNO3। কোন অ্যাসিডকে? নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করা যায়। আচ্ছা, লেড নাইট্রেট দ্রবণে, লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো দাগ পড়ে তার সংকেত কি? তার সংকেত হচ্ছে PbS, লেড সালফাইড। তার সংকেত হচ্ছে লেড সালফাইড। আচ্ছা, তারপরে প্রশ্ন, ক্যালামাইন। ক্যালামাইন হচ্ছে কোন ধাতুর আকরিক? জিঙ্ক। তো এই ক্যালামাইনের যদি সংকেত লিখতে চাও, এটা হয়ে যাবে ZnCO3। ক্যালামাইনের সংকেত হচ্ছে জি। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি বলেছে? 2.17। তো 2.17-এর কোশ্চেন কি বলেছে? এন সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তো অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n+2। তাহলে এন সংখ্যক যদি কার্বন থাকে তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে, হাইড্রোজেনের সংখ্যা আমি লিখে রেখেছি, দেখো, হাইড্রোজেনের সংখ্যা হবে 2n প্লাস হচ্ছে 2। এটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, মনে থাকে যেন। আচ্ছা, এখান থেকে আমরা অ্যালকিন যদি বলতো, এটা অ্যালকিন যদি বলতো কি হতো? অ্যালকিন বললে হতো CnH2n হয়ে যেত। আর অ্যালকাইন বললে কি হতো? অ্যালকাইন যদি বলতো, অ্যালকাইন হলে CnH2n-2 হয়ে যেত। বোঝা গেছে? আচ্ছা, CH3, CH2, CHO যৌগটির IUPAC নাম কি? তো এই যৌগটির IUPAC নাম, তিনটে কার্বন আছে, 1 2 3, তিনটা। আর CHO মানে ন্যাল, এটার নাম হয়ে যাবে প্রোপান্যাল। প্রোপান্যাল। বোঝা গেছে? প্রোপান্যাল। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেটটা শেষ হলো। আর নেক্সট হচ্ছে, আচ্ছা, কত নম্বর সেট আমরা এটা করলাম? এটা আমরা যে সেটটা সমাধান করলাম সেটা হচ্ছে তোমার 267 নম্বর পেজ। তো এরপর আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে 290 নাম্বার পেজ। এবার আমরা যে সেটটা করব সেটা হচ্ছে 290 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান করব। তো তোমাদেরকে সম্পূর্ণ নির্ভুল সমাধান দেওয়ার আমি চেষ্টা করছি। তো যদি এই প্রশ্নগুলো তোমরা টোটাল প্র্যাকটিস করে যাও, আশা করি তোমাদের পরীক্ষার রেজাল্ট দারুণ হবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্ন একেরটা আছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন। আচ্ছা, তারপরে 1.2 বয়েল এবং চার্লসের সূত্রে ধ্রুবক কোনটা? দুজনের সূত্রে সাধারণ ধ্রুবক হয়ে যাবে গ্যাসের ভর। আচ্ছা, অ্যামোনিয়া গ্যাসকে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের STPতে আয়তন কত? তো অ্যামোনিয়া আণবিক গুরুত্ব কত? 14, 15, 16, 17। তাহলে 17 গ্রামের আয়তন হয় 22.4 লিটার। তো এখানে আমরা একটা দশমিক বসিয়ে দিই, 1.7 গ্রামে আয়তন কত হয়ে যাবে? দশমিক এক ঘরে এগিয়ে যাবে, 2.24 লিটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2.24 লিটার। বিবর্ধক কাঁচের 0.1 মিটার দূরে বস্তুর প্রতিবিম্ব রাখা বস্তুর প্রতিবিম্ব এত মিটার দূরে গঠিত হলো। তাহলে বিবর্ধন, তাহলে এখানে অপশানগুলো সব ভুল আছে, প্রত্যেকটা অপশান ভুল আছে এখানে। তাহলে বিবর্ধন হবে, দেখো, আমরা কি জানি? রৈখিক বিবর্ধন M = কি হয়? প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব আপন বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব আপন বস্তুর দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্ব এখানে কত? প্রতিবিম্বের দূরত্ব আছে 40 মিটার। আচ্ছা, বস্তুর দূরত্ব কত? 0.1 মিটার। তাহলে এটা হয়ে যাবে 400। বিবর্ধন কত হয়ে যাবে? বিবর্ধন 400। 1/10 মানে ওপরে ওঠে, তো এখানে একটা অপশান ঠিক নেই, এখানে অপশানটা এটা হবে 400, আমি লিখে দিলাম। বোঝা গেছে? 400 হবে বিবর্ধন।
আচ্ছা নেক্সট টু কোনো বস্তু ত্রিমাত্রিক মানে 3D ইমেজ, 3D ধারণা হয় চোখের কিসের জন্য? দিনেত্বর জন্য। অর্থাৎ দিনেত্ব মানে দুটি চোখ দিয়েই, এই যে দুটি চোখ দিয়ে আমরা যদি একই একই বস্তু দেখি, দুটি চোখ দিয়ে যদি আমরা একই বস্তু দেখি সেটাকে আমরা কি বলি? দিনেত্ব। এটার জন্যই আমাদের কি সৃষ্টি হয়? এটার জন্য 3D ইমেজ তৈরি হয়। আচ্ছা 1.6 0.1 কুলম আধান কত ইএসইউ? তো 0.1 কুলম আধান, দেখো 1.6 আমি এইদিকে লিখে দিচ্ছি। 1.6 1 কুলম ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁹ ইএসইউ, 3 × 10⁹ ইএসইউ। এখানে যেটা বলে যে 0.1 কুলম, তাহলে এখানে যদি দশমিক একটা আগে বসিয়ে দিই 0.1 কুলম, তাহলে এখান দিয়ে একটা 10 দিয়ে আমরা ভাগ করে দিতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে যাবে 3 × 10⁸ ইএসইউ। কত অ্যান্সার হয়ে যাবে? 3 × 10⁸ ইএসইউ। অপশান ঠিক নেই, প্রত্যেকটা অপশান ভুল। তো ছাত্রছাত্রীরা বুঝে তোমরা টেস্ট পেপারটা করবে। এখান থেকে সঠিক অ্যান্সার যাবে 3 × 10⁸ ইএসইউ, যেহেতু 0.1 কুলম বলেছে। আচ্ছা নিচের ভৌত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার? তো অ্যাম্পিয়ার মানে কি? অ্যাম্পিয়ার আমাদের কারেন্টের ইউনিট। তাহলে 1.7-এর যেটা হবে, আমরা ভি ইকুয়াল টু জানি I/R, তাহলে I ইকুয়াল টু যাবে V/R। ভি মানে হচ্ছে আমাদের ভোল্ট, আর আর মানে হচ্ছে ওহম। তাহলে এটাকে যদি আমরা তুলে দিই তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ভোল্ট ওহম ইনভার্স। তাহলে এইটাই হয়ে যাবে তোমাদের কারেন্টের ইউনিট। আচ্ছা নেক্সট হচ্ছে 1.8, 90 পরমাণু ক্রমাঙ্কের একটি নিউক্লিয়াস থেকে একটা বিটা কণা বেরিয়ে গেছে। তো বিটা কণা বেরোনো মানে আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 91। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 91। আচ্ছা নেক্সট 1.9-এর যে কোশ্চেনটা দিয়েছে, 1.9 বলেছে এত ভোল্ট এত বাতির রোধ কত? তো পি এর ফর্মুলা, পাওয়ারের ফর্মুলা জানি V²/R আমরা জানি। তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে V²/P। দেখো ভোল্টেজের মান 220, তাহলে দুবার 220 হবে, যেহেতু এখানে কত আছে? V² আছে। আর পাওয়ারের মানটা কত হয়ে যাবে? 100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে এখান থেকে যেটা গুণ করলে হবে 484 ওহম। কত ওহম হয়ে যাবে? 484 ওহম। অপশান সি রাইট অ্যান্সার। 10-এরটা নিচের মৌলগুলির কোনটি সন্ধিগত মৌল নয়? তো ওটা হবে ক্যালসিয়াম সন্ধিগত মৌল নয়। 11-এর প্রশ্নটা কি বলেছে? নিচের কোনটি আয়নীয় যৌগ? তো তোমরা সবাই জানো এখানে MgCl2 এটা হচ্ছে আয়নীয় যৌগ, কারণ একটা ইলেকট্রন সম্পূর্ণরূপে ক্লোরিনকে ছেড়ে দেয়, ম্যাগনেসিয়াম। আচ্ছা তারপরে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যদি এত লিটার গ্যাস উৎপন্ন হয়, তো ক্যাথোডে আমরা জানি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো 1.12টা বোঝার আছে, দেখো 1.12টা হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের যে অনুপাতটা হয় সেটা 2:1। তাহলে যত ওজনের হাইড্রোজেন উৎপন্ন হবে তার চেয়ে অর্ধেক হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। তো 11.2 লিটার গ্যাস যদি হাইড্রোজেন উৎপন্ন হয় ক্যাথোডে, আর অ্যানোডে আমরা জানি অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে অক্সিজেন গ্যাসের আয়তন তার অর্ধেক হয়ে যাবে 5.6 লিটার। কোনটি আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পোড়াচুন, CaO। আচ্ছা নেক্সট হচ্ছে 14টা ক্ষারীয় সোডিয়াম নাইট্রোফোসফেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোন বর্ণ হবে? বেগুনি বর্ণ। 15টা কোনটি কার্যকরী গ্রুপ ইথাইল অ্যালকোহল? অর্থাৎ অ্যালকোহলের গ্রুপ হচ্ছে OH। আচ্ছা নেক্সট 2.1টা কি বলছে? CFCর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? তো এটা আমরা সবাই জানি ক্লোরিন। আচ্ছা একটি অচিরাচরিত শক্তি এবং অপুনর্নবীকরণযোগ্য শক্তি একসাথে বলে দেখো, অচিরাচরিত এবং অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে পারমাণবিক শক্তি। অথবাটা হয়ে যাবে পারমাণবিক শক্তি, পারমাণবিক পারমাণবিক শক্তি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে ফায়ার আইস। ফায়ার আইস কি? ফায়ার আইস হয়ে যাবে মিথেন হাইড্রেটকে আমরা ফায়ার আইস বলি। 4CH4 ইন্টু 23 অণু জল থাকে এর মধ্যে, 23H2, এটা হচ্ছে ফায়ার আইস। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। আচ্ছা 2.3 কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? এইমাত্র করে দিয়ে আসলাম 2.3 সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে উচ্চ উষ্ণতা, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ, কি বললাম? উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। 2.4.1 এক মোল গ্যাসের আদর্শ সমীকরণটি কী হবে? আদর্শ গ্যাস সমীকরণ 2.4 আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এন এর মান যদি 1 বসাই তাহলে পিভি ইকুয়াল টু আরটি। এটা হয়ে যাবে এক মোল আদর্শ গ্যাসের এক মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ, যেহেতু এন ইকুয়াল টু 1 মোল বলে দিয়েছে। আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে? কঠিন তরল গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ বেশি? তো সঠিক অ্যান্সার হবে গ্যাসের তাপীয় প্রসারণ বেশি। আচ্ছা নেক্সট তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তো অথবার অ্যান্সারটা হয়ে যাবে, দেখো তাপ পরিবাহ মিটার ইনভার্স এবং কেলভিন ইনভার্স, এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক।
আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে, আর নেক্সট প্রশ্নটা কি বলছে 2.6 একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? তো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে অসীম, এটা হয়ে যাবে অসীম, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে অসীম। আচ্ছা, নেক্সট একটি প্রিজমের কটি আয়তকার তল আছে? এই প্রশ্নটা ভুল, একটা বলতে হবে একটি ত্রিভুজাকার প্রিজমের, একটি ত্রিভুজাকার প্রিজমের কটি? 3টি আয়তকার তল আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 1 ESU বিভব সমান কত ভোল্ট? এটা হবে 300 ভোল্ট। আচ্ছা, 2.9 কোনো পরিবাহীর রোধ 100 ওহম হলে ওর পরিবাহিতা কত হবে? তো পরিবাহিতা হয় রোধের অনন্যক, তো পরিবাহিতা হয়ে যাবে এটা ইকুয়াল টু 1/100 মো। এইটা রোধের উল্টো এককটায় মো, তাহলে 0.01 মো। সঠিক আনসার যাবে 0.01 মো। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে কমে? এইটা হচ্ছে পরিবর্তিত হয়, এটা কমে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হচ্ছে কমে। আচ্ছা, নেক্সট 2.10 কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস? তো এটা হয়ে যাবে নিউক্লিয় বিভাজন। এটি কী হয়ে যাবে? এটা হয়ে যাবে নিউক্লিয় বিভাজন, এটা হয়ে যাবে নিউক্লিয় বিভাজন। মাথায় ঢুকে যাবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার কি? প্রচুর তাপ উৎপন্ন হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়, এটা হচ্ছে ক্ষতিকর বা অপব্যবহারের প্রয়োগ, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে ক্ষার ধাতু, তো ক্ষার ধাতু আমাদের কি হবে? এখানে ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম। সর্বোচ্চ তড়িৎ মৌল, এটা হয়ে যাবে ফ্লুরিন। হিমাটাইট যে ধাতুর আকরিক, এটা হয়ে যাবে আয়রন। আর থার্মিট পদ্ধতিতে বিজারক হচ্ছে অ্যালুমিনিয়াম। সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলটির নাম কি? এটা হবে অসমিনিয়াম, অসমিয়াম। দেখো এখানে আমি লিখে দিয়েছি অসমিয়াম। অসমিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 76, সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে অসমিয়াম। তার 2.112 এর এই যে অ্যান্সারটা হয়ে যাবে অসমিয়াম। আচ্ছা, নেক্সট প্রশ্ন, একটি সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িতের সুপরিবাহী। এটা হয়ে যাবে HCl। কী হয়ে যাবে? HCl। আচ্ছা, গাঢ় NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়? তো NaCl এর জলীয় দ্রবণে হলে এখানে হয়ে যাবে Na+Cl-। যে অ্যানোড যেহেতু পজিটিভ হয় তাহলে অ্যানোডে কী হবে অ্যান্সারটা? ক্লোরিন জমতে থাকবে। কী জমতে থাকবে? ক্লোরিন জমতে থাকবে। অ্যানোড পজিটিভ হওয়ার জন্য নেগেটিভকে আকৃষ্ট করবে, তাহলে ক্লোরিন জমতে থাকবে। 2.14 একটি যোগের উদাহরণ দাও যে জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিলেস্য। এটা অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে, CH3COOH হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, রূপার ওপর সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিলেস্য ব্যবহার করবো? পটাশিয়াম অরোসায়ানাইড। এটা হয়ে যাবে 2.15 পটাশিয়াম অরোসায়ানাইড। আর রূপার বললে সোনার প্রলেপ হলে অরো, আর রূপার বললে আর্জেন্টো, তাহলে এটা হবে পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড। বোঝা গেছে কী হবে? পটাশিয়াম অরোসায়ানাইড আমরা ব্যবহার করব। বোঝা গেছে? পটাশিয়াম অরোসায়ানাইড এখানে তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো এইখানে তোমরা সংকেতটা দেখে নাও। এ হচ্ছে তোমাদের পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত KAUCN/2। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত। তো 2.16 এর এখানে বিক্রিয়াটা দেখো, এইটা যে পদক্ষেপটা পড়ে সেটা হচ্ছে লালচে বাদামি, FeOH3 পদক্ষেপ পড়ে। কিসের পদক্ষেপ পড়ে? FeOH3 পদক্ষেপ পড়ে এবং সেটা হচ্ছে লালচে বাদামি। তো এখান থেকে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা হয়ে যাবে FeOH3। আর এর রং কি? এর রং হচ্ছে লালচে বাদামি। বোঝা গেছে? এর রং হচ্ছে লালচে বাদামি। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, NO2 গ্যাসকে জলে ডোবানো হলে কি কি অ্যাসিড উৎপন্ন হবে? একটা হবে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে, আর একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে। দেখো HNO3 আর HNO2। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয় কে? তো কাঁসার মধ্যে কি কি থাকে? টিন থাকে আর তামা থাকে। কাঁসার মধ্যে কি কি থাকে? একটা সিউ থাকে। কি কি থাকে? একটা সিউ আর হচ্ছে টিন। তাহলে এর মধ্যে এসেনটা অর্থাৎ টিনটা সন্ধিগত মৌল নয়, টিন সন্ধিগত মৌল নয়, তাহলে অথবা অ্যান্সার হয়ে যাবে টিন। আচ্ছা, 2.18 এর যে প্রশ্ন, 2.18 প্রশ্নটা কি বলেছে?
4টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে কটি হাইড্রোজেন পরমাণু থাকবে? তো আগে আমরা যদি অ্যালকেনের সংকেতটা লিখে নিই CnH2n+2, 4টি কার্বন, তাহলে n এর জায়গায় আমরা যদি 4 বসিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে 2 × 4 + 2, এখানে 4 বসবে তাহলে এটা হয়ে যাবে C4, এই 4 2 8 দিয়ে 10, তাহলে হাইড্রোজেন কটা থাকবে? হাইড্রোজেন থাকবে 10টি। হাইড্রোজেন কটি থাকবে? 10টি। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ দুটো সেটের সমাধান। পরের দিনে আমরা আরও দুটো সেট বা আরও 3টে সেট সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো।